দীর্ঘ অপেক্ষার পর রাতে ভিসা যখন পাই তখন মনের শান্তিটা এত ভালো লাগে যা বলার মতো না। এই হচ্ছে বিএফএস সেন্টার। তো আজকে আমি 29 তারিখ আমি আমার ভিসা কালেকশন করি এবং আমি অলরেডি হচ্ছে এখন এয়ারপোর্টের ভিতরে আছি। তো এটা হচ্ছে এয়ারপোর্টের ফার্স্ট চেকিংয়ের পরে যে স্থানটা। আমি এখন বুকিংয়ে যাচ্ছি। দেখেন লম্বা সিরিয়াল দেওয়া এখানে। আমি টিকিট কাটছি মালয়েশিয়া এয়ারলাইন্সে। তো আমার দুইটা ট্রানজিট আছে। প্রথমে আমি মালয়েশিয়া যাব, দেন মালয়েশিয়া থেকে আমি লন্ডনে যাব, কারণ বাংলাদেশ থেকে ডিরেক্ট ফ্লাইটগুলো একটু কমই হয়। তো দেখেন কত বড় সিরিয়াল, শুধু অপেক্ষা আর অপেক্ষা। তো অনেকক্ষণ আমি এখানে প্রায় দাঁড়িয়েছিলাম, কয়েক আধা ঘন্টারও বেশি সময় ধরে এই লম্বা সিরিয়ালে আমি দাঁড়িয়েছিলাম। তো এখানে যারা আছে সবাই মালয়েশিয়া যাবে। তো মালয়েশিয়া যাওয়ার পরে আর কি যে যার গন্তব্যে যাবে। তো ফাইনালি আমি আমার বোর্ডিং কমপ্লিট করি এবং দেখেন এইখানে হচ্ছে ইমিগ্রেশন সেন্টার। তো এখানে ভিডিও করা নিষেধ, তারপর আমি একটু ছোট্ট ভিডিও করলাম। দেখেন সবাই সিরিয়াল দিচ্ছে, ইমিগ্রেশনগুলো কিভাবে হচ্ছে। তো এখানে ম্যানুয়ালি হয় ইমিগ্রেশনগুলো। তো আলহামদুলিল্লাহ আমি আমার ইমিগ্রেশন ডান করলাম। তো আমাদের হাতে তেমন একটা সময় ছিল না। তো ডাইরেক্ট আমরা আমাদের যে প্লেন যেখানে ল্যান্ড করা সেই প্লেনের এইখানে চলে আসছি, কারণ আমাদের প্লেন ছাড়বে 10:55 দেখেন ওইখানে প্লেন ল্যান্ড করা আছে। তো আমাকে সহ আমি একটা প্লেনের ভিডিও নিয়ে নেই, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স লাইফের। তো চলুন দেখি। এখানে আমরা যাচ্ছি এখন। এই দেখেন দুই পাশে প্লেন রাখা আছে অনেক। তো বিদেশিরা সবাই এখানে। ওই পাশে আছে টার্কিশ এয়ারলাইন্স, আর আমরা যাব মালয়েশিয়া এয়ারলাইন্সে। তো বিমান অলরেডি ছেড়ে দিছে টার্মিনাল থেকে। তো ব্যাগ নিতেছে আর কি, ব্যাগ নিয়ে আর কি রানওয়েতে যাবে। জীবনের যে আশা ভরসা স্বপ্ন ছিল সবকিছু পূর্ণ, মানে আজকের পূর্ণ হতে যাচ্ছে। যখন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ টু মালয়েশিয়া ফ্লাইট। তো বাংলাদেশ থেকে রাত 10:55 ছাড়বে, মানে ছেড়ে দিছে 10:55। এখন যদিও বাজে প্রায় 11:02। তো কিছু সময় ডিলে হয়, এটা স্বাভাবিক। তো 11:02 দিকে ছাড়ছে। দেখেন এই একটা রানওয়ে, জানি না কোন রানওয়ে থেকে এটা উদ্ধারণ করবে। যাই হোক, আমি একটু আপনাদেরকে বিমানের ভিতরের দিকে একটু দেখাই। আর আমার সিট যেহেতু উইন্ডো সিটে পড়ছে, আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা ছিল যে আমি উইন্ডো সিটে বসবো, আর উইন্ডো সিটেই বসছে। আর বাংলাদেশ থেকে যে মালয়েশিয়ার ফ্লাইট, তো ফ্লাইটটা আমার কাছে অতটা কনভেনিয়েন্ট মনে হয়নি, কারণ হচ্ছে অতটা বড় না, বেশি একটা স্পেস ছিল না। তো বুঝে নিত বাংলাদেশের ক্লাস অনুযায়ী আর কি তারা এইসব বিমানগুলো মেনটেন করে থাকে। এখনো বিমান ব্যাগে দিচ্ছে রানওয়েতে যাওয়ার জন্য। এই যে বিমান থামাইছে, হয়তো সামনে যাবে এখন। দীর্ঘ 15 মিনিট ধরে হচ্ছে প্লেনটা রানওয়েতে রান করতেছে। এখন হঠাৎ করে স্পিডটা বাড়িয়ে দিছে, হয়তো এখনই আকাশে ফ্লাই করবে। তো এরই মধ্যে আকাশে উঠে গেল। হ্যাঁ, অলরেডি আকাশে উঠে গেছে। আমরা এখন হাওয়ায় আছি। দেখা যাচ্ছে যে উপর থেকে যে লাইট ভিউটা, বাংলাদেশের ঢাকার যে লাইট জ্বলতেছে আশেপাশে সব দেখা যাচ্ছে। তো ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি, যেটা মানে কখনো ভোলার মতো না। আর জীবনের একটা ইচ্ছা পূর্ণ হলো। তো দেখেন উপর থেকে
বাংলাদেশের যে ভিউটা, যদিও রাত, তবে রাতের বাংলাদেশ কিন্তু দেখতে খুবই সুন্দর। আর দিনের বেলা হলে আর একটু অসাম হতো। তবে আমার যে মালয়েশিয়া থেকে লন্ডনের যে ফ্লাইটটা, ওটা দিনের বেলায়, কিন্তু আমি জানি না ওইটা উইন্ডো সিটে আছে কিনা। তো এর মধ্যে হচ্ছে আপনার খাবার নিয়ে আসছে ফ্লাইট করার কিছুক্ষণ পরেই। তো এখানে তাদের দুইটা মেনু আছে, একটা চিকেন একটা বিফ। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে যে কী নেবেন। তো বেসিক্যালি আমি অলওয়েজ চুজ করি বিফ, আর আজকেও তার কোনো ব্যতিক্রম না, আজকেও আমি বিফ চুজ করছি। মূলত হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সের যে ফার্স্ট ট্রিপ আমার এটা, আর হচ্ছে যে তাদের যে খাবারের কোয়ান্টিটি যা ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল, আর মোটামুটি ভালোই টেস্টি ছিল। তো এই যে পাশে যে ভাইয়াটা, উনিও আমাকে অনেক হেল্প করছে, যেহেতু ফার্স্ট টাইম আমি ট্রাভেল করতেছি। তো উনি আমাকে অনেক ধরনের ইনফরমেশন দিল বিমান সম্পর্কে, যে মাঝ আকাশে বিমান নাকি আর কি ঝাঁকি খায়, অনেক ঝাঁকি খায়। তো এটা ভয় পাওয়ার কিছু নাই, এবং এটা আর কি নর্মাল। তো আসলেই মাঝ আকাশে বিমান অনেক ঝাঁকি খায় কিছুক্ষণ পর পর। তো যারা ফার্স্ট ট্রাভেল করবে তারা ভয় পাবে। তো আমি যেহেতু এটা জানতাম, তো আমার ওরকম ভয় লাগে নাই, আমি নর্মালি এটা নিছি। এর মধ্যে আমাকে শরবত দিয়েছে, বাট আইস দেয় নাই। তো আমি আইস চেয়ে নিলাম। এই দেখেন, আমাদের ফার্স্ট ট্রাভেলে এই পরিমাণ খাবার দিছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন বিমানে আসছি। বিমানের টয়লেটটা যদি একটু ঘুরিয়ে না দেখাই তাহলে কি হয় আপনাদেরকে। তো দেখি বিমানের টয়লেট কীরকম হয়, আর ফার্স্ট টাইম আসছি, দেখি এটা কীরকম কি সিস্টেম। ও মাই গড, এটা তো একটুখানি মানে ছোট স্পেস এরিয়া। দরজা লক করতে হয় কিভাবে এটা বুঝতে পারতেছি না। তো এই যে এখানে আমি, এই হচ্ছে বিমানের কমোড, মানে এখানে নীল বাতি দিয়ে রাখছে, সব কিছুই সমলক্ষ। তো কথা বলতে বলতে আমরা মালয়েশিয়ার এয়ারপোর্টে চলে আসছি, কুয়ালালামপুরে। দীর্ঘ 4 ঘন্টার জার্নি শেষে, একটানা 4 ঘন্টার জার্নি শেষে হচ্ছে আমরা মালয়েশিয়া এয়ারপোর্টে চলে আসছি। তো এটা তেমন একটা বেশি জার্নি না, কারণ এরপরে যে আমাদের যে জার্নিটা আছে সেটা হচ্ছে আরো বড়। এটা মানে হচ্ছে আমাদের মালয়েশিয়া থেকে লন্ডন, দীর্ঘ 14 ঘন্টার একটানা এয়ার জার্নি। আর এখন আমাকে মালয়েশিয়াতে 4 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ এখন মালয়েশিয়া টাইম হচ্ছে 4টা বাজে। সো আর মালয়েশিয়া টাইম রাত 9টা 25 মিনিটে আমার লন্ডনের ফ্লাইট। সো অপেক্ষা করতে থাকি। আর এই হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরের সাইড। তো এখানে দেখেন যে মানুষ হাঁটার দরকার নাই, এই এসকেলেটরে উঠলে অটোমেটিক্যালি আপনাকে টেনে নিয়ে যাবে। তো তারা আর কি ওয়ার্কিং আওয়ারটাকে এত মেনটেন করে, তো এই জন্য এগুলো দিছে, যে আপনার ওয়ার্কিং আওয়ার এনহ্যান্স করে দিচ্ছে। বাংলাদেশের থার্ড টার্মিনালেও আই থিঙ্ক এগুলো স্থাপন করছে, যতটুকু কিছু কিছু ক্লিপসের ভিডিওতে দেখতে পাইছি। আর এখানে সামনেই গ্লোসারি সব বিভিন্ন সব, এখানে দেখেন ওয়াইনের বোতল, মদের বোতল টোতল সাজানো আছে, যাদের পছন্দ কিনতে পারে। আর এখানে কসমেটিক্সের আইটেম আছে মেয়েদের, সকল ধরনের প্রোডাক্ট এয়ারপোর্টে মোটামুটি আছে। এই যে দেখেন পুরো এই স্টলটা সব কিছুই ওয়াইনের।
তো আই থিঙ্ক এখানে আর কি যারা মানে আমার বন্ধুরা আর কি এটা বেশি পছন্দ করবে আই থিঙ্ক। কারণ তারা এটা লাইক করে, বাট আই ডোন্ট লাইক ইট। আর এখানে হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ, তো আপনি আপনার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারেন। তো এখন দীর্ঘ 4 ঘন্টার ওয়েটিং পথ, তো আমার এখন ঘুরে ফিরেই কাটাতে হবে। এই হচ্ছে মালয়েশিয়ার এয়ারপোর্ট, যেখান থেকে আমাদের বিমান ছেড়ে যাবে। আর এখন অলমোস্ট সকালও হয়ে আসছে, কারণ আমরা রাত 4টার দিকে ল্যান্ড করছি। এখন প্রায় সকাল হয়ে আসছে, 6টা বাজে। তো দিনের আলো হালকা হালকা দেখা যাচ্ছে। তো বললামই তো, দীর্ঘ 4 ঘন্টার ওয়েট করতে হবে আমাদেরকে। আর মালয়েশিয়া এয়ারপোর্টটা এত বড়, এত সুন্দর করে সাজানো, তো ঘুরে ঘুরে আমি সব জায়গা দেখতেছিলাম। তো চারদিকেই সুন্দর সুন্দর করে সাজানো হচ্ছিল। আর এরই মধ্যে একজনের সাথে পরিচয় হয়ে গেছিল, তাই তার সাথে কথা বলতেছিলাম। আর ফাইনালি হচ্ছে আমাদের প্লেনে ওঠার টাইম হয়ে গেছে। তো এখন 9টা বাজে, অলমোস্ট 25 মিনিট আছে বাকি। তো দেখেন সবাই সিরিয়াল দিছে এবং বাইরের দৃশ্যটা কত সুন্দর। মালয়েশিয়া এয়ারপোর্টটা এত বড়। দীর্ঘ 14 ঘন্টার একটা জার্নি ছিল। তো আমি সিটের যে স্ক্রিনে, তো স্ক্রিনে দেখেই কাটিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের প্লেন জার্নি। তো কোথা থেকে থেকে যাচ্ছে, তো অলমোস্ট আমাদের হচ্ছে 14 ঘন্টার মতো লাগে। হ্যাঁ, 14 ঘন্টাই লাগছে, কারণ হচ্ছে এটা একটা লং জার্নি। আর মালয়েশিয়া থেকে যেহেতু আসছে, তো এই জন্য একটু বেশি সময় লাগছে। তো ডিরেক্ট বাংলাদেশ টু লন্ডন গেলে তাহলে আরটুকু কম সময় লাগতো। তো এর মধ্যে আমরা হচ্ছে লন্ডনের আকাশে আছি। দেখুন কত সুন্দর বাহিরের দৃশ্য। আর এর মতো সুন্দর দৃশ্য হয়তো আমি আমার জীবনে এখন পর্যন্ত দেখি নাই। আমরা এখন মেঘের উপরে আছি, আর আমাদের বিমান কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে, যার জন্য প্রিপারেশন নিচ্ছে। দেখেন আমরা মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি। এত সুন্দর দৃশ্য হয়তো যারা একমাত্র বিমানে উঠেছেন দিনের বেলাতে, তারাই হয়তো এটা উপভোগ করতে পারতেছেন আর পেরেছেন। দেখেন আমরা এখন এই মুহূর্তে মেঘের ভিতরে আছি। তো আফসোস, আমার মালয়েশিয়ার ফার্স্ট প্লেনে, যেটা ঢাকা টু মালয়েশিয়া ছিল, ওইটা উইন্ডো সিটে ছিল। বাট এই সিটটা আমার উইন্ডো সিটে না। আর এই বিমানটা অনেক বড়, অনেক বড়, যেটা বলতে গেলে হচ্ছে ঢাকা টু মালয়েশিয়া ফ্লাইটের ডাবল সাইজ এটা। তো আর এই বিমানে হচ্ছে কতবার যে ফুড ডেলিভারি দিছে তার কোনো হিসাব নাই। এবং কফি, জুস এগুলো তো আনলিমিটেড ছিল। আর যারা অন্য কিছু খায় তারা তো তাদের জন্য অন্য কিছু আনলিমিটেড ছিল। তো আমি এর মধ্যে চলে আসছি এবং আমার ব্যাগের জন্য অপেক্ষা করতেছি লন্ডন হিথ্রো এয়ারপোর্টে। তো এর মধ্যে আমি কিছু কিছু স্টেপ পার করছি, যেমন হচ্ছে ইমিগ্রেশন, লন্ডন ইমিগ্রেশন। এটা খুবই মানে ভয়াবহ থাকে, মানুষের অনেক টেনশনের থাকে। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা ছিল ভিন্ন। আমি কনফিডেন্ট ছিলাম অনেক যে তারা যে কিছু আস্ক করুক সমস্যা নাই। বাট আমার ইমিগ্রেশনে মনে হয় সময় লাগছে 30 থেকে 40 সেকেন্ডের মতো। তারা শুধু আমার ইউনিভার্সিটির নামটা জিজ্ঞেস করছিল, আর হচ্ছে আমার টিউশন ফির বিষয়ে জানতে চাইছিল, এবং হচ্ছে আমি কোনো বাসা বুকিং দিছি কিনা সেটা জানতে চাইছিল। বাট আমি বাসা বুকিং দিছি বলতে হচ্ছে আমার ভাইয়া সে ঠিক করে রাখছে। তো সেখানে আমি বলছি যে হ্যাঁ, আই অলরেডি বুকড মাই অ্যাকোমোডেশন, বাট আই নেভার পেইড, আমি পে করিনি। আর আরেকটা বিষয় হচ্ছে, যেখানে আমি একটু ভয় পাইছিলাম বলতে, আমার টিউশন ফিটা জিজ্ঞেস করছিল যে আপনার টিউশন ফি কত, অ্যান্ড কত টাকা আপনি পে করছেন। তো কত টাকা আমি পে করছি এটা আমি ভুলে গেছিলাম।
যে আমার মনে আছে যে 70,000-এর প্লাস আমি পে করছি টিউশন ফি। তো দেখেন আমার ব্যাগ চলে আসছে, ব্যাগের অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগতেছে। দেখেন ব্যাগটা একদমই মানে কি করছে এটারে মাবুদ। ব্যাগের অবস্থা বেশি একটা ভালো না, চাইপা চুইপা একবারে ই করে দিছে। আবার কার্টুনের অবস্থা কি আল্লাহ জানে। সেই কার্টুনে আমার রাইস কুকার টুকার সাংসারিক জিনিসপাতি ছিল। এই যে কার্টুন, না কার্টুনটা মনে হয় সেভ আছে। আহ, দেখি একা মানুষ নামায় নেই। এই হচ্ছে আমার কার্টুন আর এই হচ্ছে আমার ব্যাগ। দেখেন আমার কি করছে ব্যাগ, পুরা বুচকায় ফেলছে। যদিও ব্যাগটা ভালো কোয়ালিটির ছিল। যাই হোক গাইস, এখন আমি লন্ডনে চলে আসছি। তো এই হচ্ছে আমার ঢাকা টু লন্ডন ট্রাভেলস ভিডিও। তো ধন্যবাদ সকলকে, পাশে থাকবেন এবং আরও কিছু ভিডিও দিব আস্তে আস্তে, যে লন্ডন আসার পূর্বে কি কি শপিং করছি বা কি কি করতে হবে এই সকল বিষয়ে ভিডিও হবে। এবং কীরকম কি প্রসেসিং আমি করছি, কিভাবে কতদিন সময় লাগছে, কিভাবে অফার লেটার পাইলাম, তো এই সকল বিষয়ে একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ।